তো প্রথম পার্টেই আমরা দেখেছি সাচিমোটো রিক্সা নিয়ে গার্ডের কাছে পৌঁছায়, কিন্তু হাসপাতালের গার্ড প্রথমে একটু সন্দেহ করলেও পরে হাসপাতালে ডাক্তারদের কথা বলতে তাকে গেটটি খুলে দেয়, আর তারপরে সে রিক্সা নিয়ে ভেতরে প্রবেশ করে। আর অন্যদিকে আমরা দেখি চাইয়ন সেই বাচ্চাদেরকে সেই টানেলের মাধ্যমে বাইরে বার করে, যেই টানেলের মাধ্যমে সে ভেতরে এসেছিল। সেই সময় ওই রুমে একজন ডাক্তার চলে আসে। সেই ডাক্তার চায়ককে তো দেখতে পায় না, কিন্তু হঠাৎ করে সে লক্ষ্য করে উপরের রাস্তাটি খোলা আছে, যে টানেল দিয়ে তারা পালিয়েছে। তাই চায়ক বাধ্য হয়ে সেই ডাক্তারকে মেরে দেয়। এরপরে সাচিমোটো রিক্সাটা নিয়ে হাসপাতালের ভেতরে আসে, আর তারপরে সেখান থেকে তেসাং আর তার বন্ধু জুনটেক সেখান থেকে বেরিয়ে আসে। আর আমাদেরকে দেখানো হয় বাচ্চাদেরকে নিয়ে সে টানেল ধরে ছাদে আসে, কিন্তু ছাদে সেই টানেলের মুখে কয়েকজন সেপাই দাঁড়িয়ে আছে, আর সে সিগন্যাল দিচ্ছিল তার বাবাকে। সেই সময় চেয়কের বাবা বাধ্য হয় বেরিয়ে আসতে নিজের মেয়ে আর বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য। আর আর্মিরা তাকে ঘিরে ফেলে। আর্মিরা তাকে মারতে গেলে হঠাৎ করে আকাশে লাইট হয়, আর সেটা দেখে সে বুঝতে পারে তেসাংরা তাহলে হাসপাতালের ভেতরে চলে এসেছে। তাই তার বাবা সেখানে ভালো করে ফাইট করে, আর সেখানে সমস্ত আর্মিদের মেরে ফেলে। এই গোলাগুলির শব্দতে তেসাং আর চেয়নও সামনে আসে। আর এরপরে তেসাং চায়ককে জিজ্ঞেস করে কমিশনারের গার্লফ্রেন্ডের ব্যাপারে। চেয়ক জানায়, আমি তাকে খুঁজে ফেলবো, তার আগে তুমি এই বাচ্চাদেরকে এখান থেকে বার করতে সাহায্য করো। এই বলে সে একটি বাচ্চার হাত দেখায়, আর বাচ্চাটি বলে তার উপরে ক্রমাগত পরীক্ষা হতো, তাদেরকে জোর করে কোনো রকমের ইঞ্জেকশন দেওয়া হতো। বাচ্চার মুখে এই সমস্ত কথা শুনে তেসাং বেশ ভয় পেয়ে যায়, আর সে চায়ককে বলে, তুমি যখন বাচ্চাদের দায়িত্ব নিয়েছি তুমিই নাও, আমি কমিশনারের গার্লফ্রেন্ডকে খুঁজি। সে ভাবতে থাকে হয়তো কমিশনারের গার্লফ্রেন্ডের উপরে এরকম পরীক্ষা হচ্ছে। আর এরপরে আমাদের আর্মি চিফকে দেখানো হয়। ভেতরে এসে তারা দেখতে পায় একজন ডাক্তার মারা গিয়ে পড়ে আছে। এই আর্মির লোকটি ভাবে বাচ্চারা নিশ্চয়ই ডাক্তারকে খুন করে সেখান থেকে পালিয়ে গেছে, তাই সে পুরো হাসপাতালে বাচ্চাদেরকে সার্চের অর্ডার দেয়। আর অন্যদিকে দেখানো হয় চায়ক বাচ্চাদেরকে একটি ডাব্বায় বসিয়ে সেখান থেকে বার করার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ করে একটি বাচ্চা কোনো একটি অদ্ভুত জিনিসকে দেখে ভয়ে চিৎকার করে। বাচ্চাটি ভয়ে চিৎকার করায় তাদের প্ল্যান গড়বড় হয়ে যায়, আর তারা সেখান থেকে যে যার অন্য জায়গায় লুকিয়ে পড়ে। আর এরপরে দেখানো হয় তেসাং আর চায়ং দুজনে ডাক্তার সাচিমোটোর ঘরে আসে, আর তার ঘরে দেওয়ালে অদ্ভুত অদ্ভুত ছবি দেখে তারা দুজনেই বেশ ভয় পেয়ে যায়। আর তখন সাচিমোটো বলে সে এই হাসপাতালের ভিতরে কী হতো। এই হাসপাতালে মানুষদেরকে ইঞ্জেকশন দিয়ে এরকম বানানো হতো। তারপরে চায়ং তাকে ওই পেন্টারকে তার মায়ের ছবি দেয়, আর বলে আপনি কি এই মহিলাকে দেখেছেন। আর এরপরে সিন কাট হয়, আর আমাদেরকে দেখানো হয় সেই ক্রিয়েচারকে কোনো একজন ডাক্তার ঘন্টি বাজিয়ে কন্ট্রোল করার চেষ্টা করছিল। সেই কারণে সে ক্রিয়েচারের সামনে অনেক মানুষকে রাখে, আর সেই ক্রিয়েচার একের পর এক মানুষদেরকে হত্যা করতে থাকে। সেই ডাক্তারের সাথে একজন আলোচনা করছিল, আর্মি চিফ আলোচনা করছিল যে এরকম ক্রিয়েচার আমাদেরকে আরও এক দুটি বানাতে হবে, তাহলে আমরা এই যুদ্ধে সমস্তভাবেই জয় করতে পারবো। আর অন্যদিকে দেখানো হয় সাচিমোটো বলে, না আমি এই মহিলাকে কখনো আগে দেখিনি। এই কথা শুনে চাইয়ংয়ের মন ভেঙে যায়, তার সমস্ত আশা শেষ হয়ে গেছে। এরপরে আমাদেরকে দেখানো হয় তেসাংকে। তেসাং ওদের গ্রুপের মধ্যে একটি বড় বাচ্চাকে দায়িত্ব দেয় এই সমস্ত বাচ্চাদেরকে নিয়ে এখান থেকে পালানোর জন্য। সেই কারণে সে তাকে নিজের রেস্ট অফ দিয়ে দেয়, আর বলে বাইরে রিক্সা দাঁড়িয়ে আছে, সেই রিক্সা নিয়ে এখান থেকে চুপচাপ পালিয়ে যেতে। অন্যদিকে সৈন্যদের মনে হয় সৈন্যরা পেন্টারের ঘর থেকে সেই আওয়াজ শুনেছে, তাই সমস্ত সৈন্যরা মিলে পেন্টারের ঘরটির চারপাশে চলে আসে। পেন্টারের ঘরটি চারপাশে সার্চ করেও তারা কোনো কিছু পায় না, তাই তারা পেন্টারের কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। আর এরপরে দেখানো হয় বাচ্চারা রিক্সা নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। হাসপাতাল থেকে রিক্সা বেরোতে কোনো আর্মি কোনো সন্দেহ করে না, আর সেইটা নিয়ে তারা রিক্সা চালিয়ে বাচ্চারা তেসাংয়ের ম্যানেজারের কাছে যায়, আর ম্যানেজারকে একটি চিঠি দেয়। ম্যানেজার বুঝতে পারে এই বাচ্চাগুলো হাসপাতাল থেকে পালিয়ে এসেছে। এরপরে দেখানো হয় ডাক্তারের সাথে দেখা করতে লেডি মায়দা এসেছে। লেডি মায়দাকে দেখে ডাক্তার বেশ অবাক হয়, আর জিজ্ঞেস করে এত রাতে তিনি এখানে কেন এসেছেন। লেডি মায়দা জানায় তেসাং এখনও এই হাসপাতালে রয়েছে, আর সে কমিশনারের গার্লফ্রেন্ডকে খোঁজার জন্য এই হাসপাতালে এসেছে, আর সে কোনোভাবে যেন কমিশনারের গার্লফ্রেন্ডকে খুঁজে না পায়।
এরপরে আমাদেরকে আবার তেসানদেরকে দেখানো হয়। তারা এখনও রুমের ভিতরে লুকিয়ে আছে আর তারা আলোচনা করছে কিভাবে কোন দিক থেকে তারা এখান থেকে বেরোতে পারে। আর সেই সময় তাদেরকে সে হাসপাতালে কাজ করা গার্ডটি জানায় তার এই মুহূর্তে ডিউটি টাইম শেষ হয়ে গেছে। এরপরেও যদি সে এখানে থাকে তাকে দেখলে লোকেরা সন্দেহ করবে, তাহলে হয়তো তারা ধরা পড়ে যাবে। তার সাথে এই লোকটি জানায় তারা যদি তার দাদাকে দেখতে পায় তাহলে যেন দাদাকে এখান থেকে নিয়ে আসে। সে জানায় তার দাদার ঘাড়ে একটা বিশেষ চিহ্ন আছে, সেটা দেখলেই তার দাদাকে চেনা যাবে। এরপরে দেখানো হয় তেশান আর চাইয়ং দুজনে মিলে খুঁজতে বেরোয় কমিশনারের গার্লফ্রেন্ডকে। আর সে সময় তেশান এমন একটি রুমে আসে, সেখানে মানুষদের কাটা মুন্ড দেখে সে বেশ ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে কমিশনারের গার্লফ্রেন্ড কেউ মেরে ফেলেনি তো। তারপরে আবার আমাদের ডাক্তার আর লেডি মায়েদাকে দেখানো হয়। তারা আলোচনা করছে ততদিন না সেই বাচ্চাটা হয়ে যাচ্ছে, মানে কমিশনারের গার্লফ্রেন্ডের বাচ্চাটা হয়ে যাচ্ছে, ততদিন পর্যন্ত তাকে যেন কোনো কিছু করা না হয়। পরে আবার আমাদের সেই ক্রিয়েচারটিকে দেখানো হয়। ক্রিয়েচারটি এতক্ষণ একটি ঘরে বন্দি ছিল, কিন্তু তারপরে সে নিজেই ল্যাব খুলে বেরিয়ে চলে আসে। সে বুঝতে পেরে যায় কিভাবে দরজা খুলতে হয়, আর সে বেরিয়ে এসে অনেকজনকে মেরে ফেলে, অনেক সৈনিককে মেরে ফেলে। অন্যদিকে কিছুজন সৈনিক তেসান আর চায়নদের টিমটাকে ধরে ফেলে, কিন্তু তেসান আর চায়ন সেখান থেকে মারপিট করে পালিয়ে যায়। আর তারা ডিসাইড করে যে এবার আলাদা আলাদা হয়ে কমিশনারের গার্লফ্রেন্ডকে খুঁজবে, একসাথে তারা আর খুঁজবে না। একসাথে খুঁজলে ধরা পড়ে যাওয়ার চান্স আছে। এই সময় তেসান সেই অদ্ভুত জীবটির মুখোমুখি হয়। সে দেখতে পায় সেই জীবটি কতটা ভয়ঙ্কর। সে বুঝতেই পারেনি এই হাসপাতালে এরকম কিছু একটা থাকতে পারে। সে জীবটিকে দেখে সে প্রথমে সেখানেই দাঁড়িয়ে পড়ে, কি করবে বুঝতে পারে না। এই সময় চায়ন সেখানে চলে আসে আর যা হোক করে তেশানকে নিয়ে একটি রুমের ভিতরে লুকিয়ে যায়। এই প্রথম তারা সবাই জীবটিকে লক্ষ্য করেছে। আর তেশান আর চায়ন তাড়াহুড়োর চক্করে এমন একটি ঘরে ঢুকে পড়ে যেখানে অনেক আর্মি ছিল, আর তারা দুজনেই চুপচাপ বন্দি হয়ে যায়। তাদের দুজনকে আলাদা আলাদা জেলে বন্দি করে রাখা হয়। তারপরে অন্যদিকে দেখানো হয় চায়ংয়ের বাবাও কোনো রকমে সেই জায়গায় আগুন লাগিয়ে সেও একটি পাইপে গিয়ে লুকিয়ে পড়ে। এরপরে আমাদের জুনটেককে দেখানো হয়। জুনটেক এসেছিল কয়েকজন কয়েদির কাছ থেকে জানতে যে এখানে ডায়নামাইট কোথায় লুকোনো আছে, কিন্তু সেই কয়েদিরা তাকে বলে আগে তাদেরকে এখান থেকে বার করতে হবে, তারপরেই তারা বলবে কোথায় ডায়নামাইট লুকানো আছে। কিন্তু সেই সময় আর্মিরা কয়েকজন সেখানে চলে আসে আর জুনটেককে তারা বন্দি করে নেয়, আর তাকে তারা ধরে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার প্রথমে খুব রেগে যায়, কারণ এই কয়েক ঘন্টার মধ্যেই এই জার্নারটি নিজে থেকে মুক্তি পেয়ে কয়েকজনকে মেরে ফেলেছে। আর তারপরে সে জুনটেককে নিয়ে গিয়ে একটি জেলে বন্দি করে দেয়। পরে আমাদেরকে দেখানো হয় তেশাং আর চাইওয়ানের কাছে দুজন আর্মি যায় আর আলাদা আলাদা করে তাদের কাছে জিজ্ঞাসা করতে থাকে। যে তেশানের কাছে গিয়েছিল সে তেশানকে বলে এর আগেও আমি তোমার জীবন বাঁচিয়েছি, তোমার উচিত আমাকে প্রচুর পরিমাণে টাকা দেওয়া, আর তুমি আমাকে টাকা দিলে আমি তোমাকে এখান থেকে বার করতে সাহায্য করব। কিন্তু তেশাং তার কোনো কথারই উত্তর দেয় না। আর আমাদেরকে দেখানো হয় এই লোকটি তাকে আসলে সেই পেন্টারের ঘরে দেখেছিল, কিন্তু তবুও তাকে ধরিয়ে দেয়নি। এরপরে আমাদেরকে দেখানো হয় হাসপাতালের ভেতরে ডাক্তার সেই জুনটেকের বাবাকে ডেকে আনে আর বলে তোমার ছেলে অলরেডি গদ্দারদের সাথে মিশে আছে, সে দেশের বিপক্ষে কাজ করছে, আর তারপরেও সে বাইরের লোকদেরকে এই হাসপাতালের ভিতর নিয়ে এসেছে। তুমি তোমার ছেলেকে বদলানোর চেষ্টা করো, না হলে তোমার হাতে যেইটুকু প্রপার্টি পেয়েছো কোনো কিছু আর থাকবে না, সমস্ত কিছুই আমরা কেড়ে নেব। এরপরে আমাদেরকে দেখানো হয় একজন আর্মির লিডার জুনটেকের কাছে গিয়ে বলে তুমি হাসপাতালের ভেতরে আর কাদেরকে নিয়ে এসেছো তাদের প্রত্যেকের নাম লিখে দাও, আর লেখো যে তুমি কিভাবে তাদের এনেছো। তুমি যদি মুখ না খোলো তাহলে আমরা মারতে ভয় পাবো না, আমরা এক মুহূর্তে সবাইকে মেরে ফেলবো। এই বলেই সে সেখান থেকে চলে যায়। সেই সময় জুনটেক লক্ষ্য করে তার সামনে সেই ছেলেটির দাদার বর্ণনা দেওয়ার মতো এরকমই একটি জার রাখা আছে, তার কাটা মাথাটা রাখা আছে। এই দেখে সে বেশ ভয় পেয়ে যায়। সে তাই বাধ্য হয়ে কাঁদতে কাঁদতে তাদের সবার নাম লিখে দেয়। এরপরে আমাদের আবার তেশানকে দেখানো হয় একজন আর্মির লোক চুপি চুপি এসে তেশানের দরজাটা খুলে দেয় আর সে সেখান থেকে বেরিয়ে আসে। এরপরে আমাদেরকে দেখানো হয় চেয়ককে সেই কমিশনার তার রুমে নিয়ে গেছে আর তাকে বলে তুমি এই হাসপাতালে কী কারণে এসেছো। চেয়ক তাকে বলে আমি আমার মাকে 10 বছর আগে হারিয়ে ফেলেছি আর আমি তাকে খুঁজতে এসেছি। সেই সময় কমিশনার তার কাছে এসে বলে তোমার চোখটা আমার খুব চেনা লাগছে, তোমার সাথে কি আমার আগেও পরিচয় হয়েছে, তুমি এই হাসপাতালে কার জন্য এসছো, তোমার মায়ের নাম বলো। সেই সময় চেয়ক তার মায়ের নাম বলে সে কমিশনার বুঝতে পারে যে ড্র্যাগনে পরিণত হয়েছে সেই হলো চেয়কের মা, কিন্তু সে কোনো কথা বলে না। চেয়ককে
সে জিজ্ঞাসা করে, তুমি যখন ওই ভয়ঙ্কর জীবকে দেখলে তোমার কি মনে হলো? চেয়ক তখন বলে, আমার শুধু ভয় লেগেছে, আমি আর কি বলবো। সেই সময় কয়েকজন আর্মিদেরকে অর্ডার দিয়ে চেয়ককে তার মায়ের ওই ঘরেই বন্দি করে দেওয়া হয়। এই সমস্ত ব্যাপার তেসাঙ্গ লুকিয়ে লুকিয়ে দেখেছিল, কিন্তু সে সেই মুহূর্তে কোনো কিছু করতে পারেনি। আর সেই বাচ্চা সৈন্য সেই চেয়ককে ওই রুমে বন্ধ করে, তবে সে লুকিয়ে লুকিয়ে একটা ছুরি তার হাতে দিয়ে দেয়। এরপরে চেয়ক সেই রুমে দেখতে পায় সেই রুমের ভেতরে তার মা তার অনেক নাম লিখেছে। তার মা তাকে লিখেছে সে তার মেয়েকে খুব মিস করছে। চেয়ক এই সমস্ত কিছু দেখে কান্নায় ভেঙে পড়ে। আর সেই সময় তেসাং এসে তাকে সেখানে বাঁচাতে আসে, কিন্তু সে তেসাংকে সে জানায় এই ঘরটাই হলো তার মায়ের, নিশ্চয় এরা তার মাকে মেরে ফেলেছে। আর সেই সময় তেসাং চেয়ককে শান্ত করে সেই ঘর থেকে নিয়ে যায়, কিন্তু চেয়ক সেখান থেকে বেরিয়ে একটি বন্দুক নিয়ে সোজা কমিশনারের ঘরে যায় আর তার মাথায় বন্দুক তাক করে। আর এরপরেই আমাদেরকে দেখানো হয় কয়েকজন বন্দিরা তখন সেই সুযোগে সেখান থেকে পালাতে চেয়েছিল, কিন্তু আর্মিরা তাদের ধরে ফেলে আর তাদের অনেককেই প্রায় গুলি করে মেরে ফেলে। কিন্তু সেই সময় তেসাং বন্দুক নিয়ে চলে আসে। সে কয়েকজন আর্মিদেরকে মেরে ফেললেও একজন আর্মি বেঁচে যায়। সে তেসাংকে পেছন থেকে গুলি করতে যায়, কিন্তু সেই সময় সে ক্রিয়েচারটা এসে সে আর্মিকে খেয়ে ফেলে আর সে তারপরে তেসাংয়ের দিকে বাড়তে থাকে। কিন্তু তেসাং সেই সময় গুলি চালালে গুলিটা একটি সিলিন্ডারে লাগে আর সেই সিলিন্ডারটি ফেটে যায়। আর সেই সিলিন্ডারটি ছিল নাইট্রোজেনের সিলিন্ডার, তাতে ক্রিয়েচারটি অজ্ঞান হয়ে যায়। এরপরে আবার আমাদেরকে চেয়ককে দেখানো হয়। চেয়ক সেই কমিশনারের ওপর বন্দুক তাক করে আছে আর সেই কমিশনার তাকে শান্ত হতে বলছে আর তার দিকে এক গ্লাস জল বাড়িয়ে দিয়েছে, কিন্তু কি আছে সেই জলে আমাদেরকে সেই সব কিছু দেখানো হয় না। এর পরের দৃশ্যে আমাদেরকে আবার কমিশনার আর জেন্টুকের বাবার সাথে কথাবার্তা দেখানো হয়। সে কমিশনারকে রাজি করানোর চেষ্টা করে যাতে সে ফোর্স নিয়ে হাসপাতালের ভেতরে যায়, কিন্তু কমিশনার তাকে সাফ জানিয়ে দেয় হ্যাঁ, হাসপাতালটা যেহেতু তার এরিয়ার মধ্যে পড়ে না, তাই সে চট করে চাইলেও সেখান থেকে যেতে পারবে না। এরপরে আমাদেরকে সেই কয়েদিদেরকে তেসাংয়ের সাথে কথা বলতে দেখা যায়। তেসাং তাদের জিজ্ঞাসা করে, আমি তো তোমাদের বলেছিলাম তোমাদের সবাইকে এখান থেকে বার করে নিয়ে যাব, তাহলে তোমরা কেন পালাতে গেলে? দেখলে তো পালানোর চক্করে তোমাদের কতজন মারা গেল। সে কয়েদিরা বলে, তুমি তো প্রচণ্ড স্বার্থপর মানুষ, আমরা কি করে তোমার কথায় বিশ্বাস করব। সেই সময় চাইয়ংয়ের বাবা সেখানে আসে আর সে জানায় সে তার মেয়েকে এখনও খুঁজে পাচ্ছে না। তেসাং এই শুনে বলে, আপনি শান্ত হন আর এদেরকে নিয়ে এখান থেকে বেরিয়ে যান, আমি চায়ংকে খুঁজে নিয়ে নিশ্চয়ই গাড়ি করে চুপচাপ চলে আসব। আর এরপরে আমাদেরকে দেখানো হয় চায়ং সে পুলিশ কমিশনারকে মাথায় বন্দুক ঠেকিয়ে একটি পুলিশের ড্রেস পরে সেখান থেকে নিয়ে আসছে। এরপরে দৃশ্যে আমাদেরকে দেখানো হয় কমিশনার এই হাসপাতাল ভিজিট করতে এসেছে। ডাক্তার তাকে বলে, এই হাসপাতালে একটি অদ্ভুত রোগ ছড়িয়ে পড়েছে, এখানে থাকলে আপনি ইনফেক্টেড হয়ে যাবেন। সেই সময় কমিশনার বলে, আপনি যখন এখানে থেকেও ইনফেক্টেড হননি, নিশ্চয়ই আমিও হব না। এরপরে সে হাসপাতালের ভেতরে ঢোকার চেষ্টা করে আর সেই সময় দেখা যায় সে অনেকজন একদম পুরো টিম নিয়ে এসেছিল, তবে সেই টিমের সাথে লুকিয়ে এসেছিল তেসাংয়ের ম্যানেজার। আবার আমাদের চায়ককে দেখানো হয় চায়ক সেই বিশাল বড় ঘরটাতে বন্দি আছে, তার হাতে চেন দিয়ে বাঁধা আছে আর সে দেখতে পায় তার সামনে সেই ক্রিয়েচারটি আস্তে আস্তে এগিয়ে আসছে। সে নিজেকে ওখান থেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু ছাড়াতে পারে না। তেসাংও চলে আসে চায়ংয়ের খোঁজ করতে করতে আর সে দেখতে পায় সমস্ত কিছু লুকিয়ে লুকিয়ে। সে দেখতে পায় চায়কের সামনে যে ক্রিয়েচারটি এসেছে আর সেই ক্রিয়েচারটি চায়ককে আক্রমণ করতে যায়, কিন্তু চায়ক তার সামনে জোরে মা বলে চিৎকার করে। আর সেই সময় উপর থেকে আর্মিরা অর্ডার দেয় গুলি চালাতে। এই গুলি চালানোর শব্দে এত গুলি হয় সেই গুলি ক্রিয়েচারটি পুরো নিজের গায়ে সহ্য করে। সে তার মেয়ের গায়ে একটা ফোঁটাও গুলি লাগতে দেয় না আর সে সেই সময় নিজের মেয়ের সেই হাতটাও খুলে ফেলে যাতে সে সেই লকার থেকে মুক্তি পায়। আর সেই ক্রিয়েচারকে সঙ্গে সঙ্গে নাইট্রোজেন গ্যাস দিয়ে অজ্ঞান করে দেওয়া হয়। সেই সময় তেসাং আসে চায়ককে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য আর সে তাকে লুকিয়ে লুকিয়ে সেখান থেকে নিয়ে চলে যায়। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় দিদিদেরকে নিয়ে চায়কের বাবা যেই ঘরে লুকিয়েছিল সেই ঘরে তেসাং আর চায়ক আবার আসে আর তারা তাদেরকে সেখান থেকে বার করে নিয়ে যায়। তেসাং বলে, আমার লোক চলে এসেছে, সে গাড়ি নিয়ে এসেছে, আপনাদের সবাইকে এখান থেকে বার করে নিয়ে যাবে। আমি কমিশনারের গার্লফ্রেন্ডকেও খুঁজে আনার আদেশ দিয়েছি, সেই লোকটি অলরেডি কমিশনারের গার্লফ্রেন্ডকে নিয়ে চলে এসেছে। এবার আমাদেরকে আর দেরি না করে এইখান থেকে বেরোনো উচিত। এরপরে আমাদেরকে হঠাৎ করে দেখানো হয়
চেয়ক একটি জায়গায় দাঁড়িয়ে আছে। সে দেখতে পাচ্ছে তার চারপাশে সবাই মৃত। এই অবস্থাতে হঠাৎ করে তার সামনে টেসাং এসে দাঁড়ায়। কিন্তু এই কি, তার শরীর থেকে তো আবার সে জীবটা বেরিয়ে আসছে। সে আস্তে আস্তে সেই রাক্ষসে পরিণত হচ্ছে। আর সে সবার প্রথমে এসেই চায়ককে আক্রমণ করে। সেই সময় আমরা বুঝতে পারি চায়ক আসলে ঘুমের ঘোরে স্বপ্ন দেখছিল। আর ঘুম ভাঙতেই এবার আমাদেরকে দেখানো হয় তেসাং চায়ককে বলছে সমস্ত কয়েদিদেরকে নিয়ে এখান থেকে তুমি চলে যাও। চায়ক সমস্ত লোকদেরকে ব্যবস্থা করে সেখান থেকে চুপি চুপি সেই গাড়িতে পাঠিয়ে দেয়। এরপর এসে তেসাংয়ের কাছে এসে বলে আপনিও গাড়িতে উঠে যান। তেসাং তাকে বলে না, তুমি আগে গাড়িতে উঠে যাও, তুমি উঠে যাওয়ার পরে আমি যাচ্ছি। কিন্তু সেই সময় আর্মিরা চলে আসে। আর্মিদের হাত থেকে বাঁচার জন্য তেসাং বলে এখানে কাউকে একজনকে থাকতে হবে। সে চায়ককে গাড়িতে যেতে বলে আর সে একা আর্মিদের সাথে যুদ্ধ করতে থাকে। তেসাক আর চায়ন দুজনে একসাথেই আর্মিদের সাথে যুদ্ধ করে। আর সেই ছোট্ট বাচ্চা সৈন্যটা সেও যুদ্ধ করে তেসাংদের সাথে, কিন্তু গোলাগুলিতে তার গুলি লাগে আর সে সেখানেই মারা যায়। তেসাংয়েরও গুলি লাগে। এরপরে অন্যদিকে তেসাংয়ের ম্যানেজারের কাছে টাইমের বাধ্যতামূলক থাকায় সে সেখান থেকে গাড়ি নিয়ে চলে আসতে বাধ্য হয়। আর সে ওই গাড়ি করে সবার প্রথমে কমিশনারের গার্লফ্রেন্ডকে নামিয়ে দেয়। তারপরে আমরা জানতে পারি সেই আর্মির চিফ অর্ডার দিয়েছিল কমিশনারের গার্লফ্রেন্ড ছাড়া কেউ যেন এই হাসপাতালে বাইরে যেতে না পারে। যারা পালিয়েছে তারা সবাইকে যেন মেরে ফেলা হয়। কিন্তু তবু সে সমস্ত লোকদেরকে ধোঁকা দিয়ে সে সমস্ত বন্দীদেরকে নিয়ে বেরিয়ে আসে। এই সমস্ত বন্দীদেরকে একটি জায়গায় এনে তাদেরকে সেখানে নামিয়ে দেয় আর বলে তারা যেন এখান থেকে রাতারাতি চলে যায়, না হলে তারা ধরা পড়ে গেলে তাদের সবাইকে সঙ্গে সঙ্গে মেরে ফেলা হবে। আর সেই সময় আমরা দেখি ওই গাড়িতে করে আসলে চেয়কও এসেছিল, কিন্তু চেয়ক শেষমেশ বেরিয়ে আসতে পারলেও তেসাং সেখান থেকে বেরিয়ে আসতে পারে না। তবে কিছুক্ষণ পরে তেসাংয়ের জ্ঞান ফিরে আসে আর তেসাং অনেক কষ্টে লুকিয়ে লুকিয়ে একটি রুমে যায়। সেই রুমে আর্মিদের কয়েকটি জামাকাপড় রাখা ছিল। সে সেই জামাকাপড়গুলি পরে নেয় আর তারপরে সে দেখতে পায় কমিশনারের ওয়াইফ এখনও হাসপাতালে আছে। সে কমিশনারের ওয়াইফকে আলাদা একটি রুমে নিয়ে গিয়ে তার কাছে সাহায্য চায়। কমিশনারের ওয়াইফও তাকে ওখান থেকে বেরিয়ে নিয়ে আসে। এই সময় আমাদের আর্মি ক্যাপ্টেনকে দেখানো হয়। সে বিশেষ চিন্তায় বসে আছে, কারণ তার রুমের একটি গ্লাস ফাঁকা আর সেই গ্লাসটিতে একটি নাজিন রাখা ছিল। সেই গ্লাসের জলটি নিশ্চয়ই কেউ খেয়েছে। এবার কে খেয়েছে আমরা সেটা জানতে পারি না। আর্মি ক্যাপ্টেন বলছে এই রুমে যারা যারা এসেছিল আর এই হাসপাতাল থেকে যারা যারা পালিয়েছে তাদের প্রত্যেকের মধ্যে কেউ একজন হতে পারে, কিন্তু যে খেয়েছে সে এখন সাধারণ মানুষদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তাকে না ধরতে পারলে সে রাক্ষসে পরিণত হয়ে গোটা শহরকে ক্ষতিগ্রস্ত করবে। আর এই দিকে আমাদের কমিশনারের গার্লফ্রেন্ডকে দেখানো হয়। কমিশনার যখন তার গার্লফ্রেন্ডকে নিয়ে নিজের রুমে শুয়ে আছে সেই সময় কমিশনারের গার্লফ্রেন্ডের শরীরে অদ্ভুত পরিবর্তন আসে। সে হঠাৎ করে বাইরে বেরিয়ে আসে আর বাইরে বেরিয়ে এসে একজন সাধারণ মানুষকে আক্রমণ করে খেয়ে নেয়। আমরা বুঝতে পারি আসলে সেই গ্লাসের জলটি কমিশনারের গার্লফ্রেন্ডই খেয়েছিল। আবার অন্যদিকে লেডি মায়াদা হঠাৎ করে গোটা শহরে ছড়িয়ে দেয় তেসাং মারা গেছে। সেই খবর শুনে তেসাংয়ের ম্যানেজার দুঃখে ভেঙে পড়ে, কিন্তু তারপরেই তেসাং সেখানে চলে আসে। পরেই তেসাং সে কমিশনারের সাথে দেখা করে আর কমিশনার তাকে জিজ্ঞাসা করে ওই হাসপাতালের ভিতর কী হচ্ছে, কারণ ওই হাসপাতাল থেকে আসার পর তার গার্লফ্রেন্ড অদ্ভুতভাবে বদলে গেছে। তার গার্লফ্রেন্ড একজন মানুষকেও মেরে ফেলেছে, এমনকি সে কয়েকদিনের মধ্যে তাদের হেল্পারকেও মেরে ফেলেছে। তো তেসাং তাকে কোনো কথাই বলে না, সে সেখান থেকে চুপচাপ বেরিয়ে আসে। পরে আমাদেরকে আবার হাসপাতালের দৃশ্য দেখানো হয়। হাসপাতালে ডাক্তাররা আলোচনা করছে এই রাক্ষস এখন ভয়ঙ্কর হয়ে উঠেছে, কারণ এই রাক্ষস কোনো কিছু খেতে না পেয়ে ভয়ঙ্কর হয়ে উঠেছে। এর কাছে এখন খাবার দিতে হবে, কিন্তু আমাদের এখন কোনো মানুষ নেই যে আমরা একে খেতে দিতে পারবো। সেই সময় আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় চায়ং তার বাবাকে গিয়ে বলেছে সেই রাক্ষসটি আসলে তার মা। তারা পরীক্ষা করে তার মাকে ঠিক এরকম পরিণত করেছে। এই কথা শুনে চায়ংয়ের বাবা সেই রাক্ষসকে দেখার জন্য বা তার মায়ের সাথে দেখা করার জন্য সেখানে আসে, কিন্তু এসে মুখোমুখি যখন দাঁড়ায় সে তাকে দেখে খুবই কষ্ট পায়। আর সেই কারণে সে আর্মি জেনারেলের সাথে মারামারি করেছিল। যেহেতু সে আর্মি জেনারেলের সাথে মারামারি করেছিল একমাত্র তাকে জেলে বন্দি করে রাখা হয়েছে। এখন যেহেতু এই ক্রিয়েচারটা প্রচণ্ড ভয়ঙ্কর হয়ে উঠেছে, খাবার জন্য কষ্ট পাচ্ছে, তাই তারা চায়ংয়ের বাবাকেই তার কাছে দিয়ে দেয়।
আর সেও চায়ংয়ের বাবাকে মেরে ফেলে। এরপরে আবার আমাদেরকে রাত্রের দৃশ্য দেখানো হয় তেসাং চায়ংয়ের জন্য ওয়েট করছে। তারপরে তারা দুজনকে দেখতে পেয়ে রাস্তায় জড়িয়ে ধরে। কিছুক্ষণ পরেই তারা রাস্তার অন্য সাইড থেকে একটা ভয়ঙ্কর চিৎকার শুনতে পায়। তারা সেদিকে ছুটে যায়। তখন দেখতে পায় কমিশনারের গার্লফ্রেন্ড একজন পুলিশ আর্মির ওপরে উঠে গেছে আর তাকে প্রায় খেয়ে ফেলছে। তেসাং আর চায়ং মিলে অনেকটা শান্ত করে, কিন্তু তবুও সে সেখান থেকে পালানোর চেষ্টা করে। আর সে দৌড়াতে বলছিল, আমি জানি না, আমাকে ছেড়ে দাও, আমি কোনো কিছু করিনি। সেই সময় কমিশনার গাড়ি নিয়ে তার সামনে চলে আসে, কিন্তু সে তার গার্লফ্রেন্ডকে বাঁচায় না। সে বলে, তুমি এরকম কেন করছো? তুমি কেন মানুষদেরকে খাচ্ছ? তোমার সাথে কি হয়েছে তুমি আমাকে বলো। এই সমস্ত কথা শুনে কমিশনারের গার্লফ্রেন্ড রেগে যায় আর সে কমিশনারকে আক্রমণ করে। সেখানে কমিশনারও মারা যায়। এরপরে আমাদেরকে কমিশনারের ফেয়ারওয়েল দেখানো হয়। কমিশনার মারা গিয়েছে, সেখানে সেই ডাক্তার লেডি তামিয়সের সাথে দেখা করতে এসেছে, কিন্তু সেই সময় চায়ং সেখানে আসে আর গুলি করে ডাক্তারকে মেরে ফেলে। সেই ডাক্তারকে খুন করার পর সেখান থেকে ফেরার হয়ে যায়। এই খবর গোটা শহরে ছড়িয়ে পড়ে যে একজন ডাক্তারকে খুন করে সেখান থেকে পালিয়ে গিয়েছে। তেসাং এই খবরটা শুনতে পায়। সে চায়ংয়ের জন্য চিন্তায় পড়ে যায়। চায়ংকে গোটা শহর জুড়ে খোঁজা হতে থাকে, এমনকি তেসাংয়ের ঘর বাড়ি অফিস কোনো কিছুই বাদ যায় না, সেখানে সমস্ত জায়গায় খোঁজা হয়। এই সময় আমরা দেখতে পারি লেডি মাইদা আসলে অনেক আগে চেয়ংকে ধরেছে আর সে চেয়ককে ধরে নিয়ে সে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। তারা সবাই চেয়কের ওপর এক্সপেরিমেন্ট করতে থাকে। আর তারপরে লেডি মাইদা নিজে এসেছে তেসাংয়ের বাড়িতে। সে তেসাংকে এসে বলে যে তুমি চেয়ককে কোথায় লুকিয়ে রেখেছো, বার করো। তেসাং এই সমস্ত কথা শুনে বেশ অবাক হয়ে যায়। তারপরে লেডি মাইদা তেসাংকে বলে, আমি তোমার সাথে কিছু পার্সোনাল কথা বলতে চাই, আমি কি এদের সবার সামনে এই সমস্ত কথা বলবো? তেসাং তখন বলে, এরা সবাই আমার ফ্যামিলি, তুমি চাইলে এদের সবার সামনে সমস্ত কথা বলতে পারো। লেডি দামায়োকা বলে, তুমি যে এদেরকে নিজের ফ্যামিলি ভাবছো, এরা আসলে কেউই তোমার ফ্যামিলি নয়। এই যে তোমার ছোট ছেলেটিকে দেখছো যে তোমার বাড়িতে কাজ করে, সে আসলে জাপান যেতে চায়, সে কোরিয়াতে থাকতেই চায় না। আর তোমার ম্যানেজার, সে তো কখনো তোমার সাথে ছিলই না। আর তোমার হেল্পিং হ্যান্ড, সেই মহিলা তো তোমার মায়ের মৃত্যুর জন্য যাই। তখন তেসাং বলে, তুমি এমন কিছু বলো যেগুলো আমি জানি না, কারণ এই সমস্ত ঘটনায় আমি জানি। কথা শুনে লেডি দামায়োকা সেখান থেকে চলে যায় আর তেসাংয়ের সমস্ত লোকেরা তার কাছে আসে আর বলে, আপনি কবে থেকে সমস্ত ঘটনা জানতে পারলেন? তেসাং বলে, আমি প্রথম থেকে সমস্ত ঘটনা জানি। আমি জানি আমার মায়ের মৃত্যুর জন্য আপনি দায়ী, কিন্তু আপনি ইচ্ছা করে করেননি। আপনার উপর জাপানিরা অত্যাচার করেছিল, তাই আপনি এসব করছেন। আর এই বাচ্চা ছেলেটা, সে জাপান যেতে চায়। সে বাচ্চা ছেলেটি বলে, আমি জানি আমি জাপান যেতে চাই, কিন্তু আমি কখনোই আপনার বিরুদ্ধে যাব না। আর ম্যানেজার বলে, আমি কিন্তু সত্যিকারই আপনাকে খুবই ভালোবাসি, আমি কখনোই আপনার বিপক্ষে যাব না। সে বলে, আমি সমস্ত ঘটনাই জানি। পরে সে বাচ্চা ছেলেটি বলে, আমি জানি মেয়েটি কোথায় আছে, আমি আপনাকে ঠিকানা দিচ্ছি, আপনি চলে যান। এরপর তেসাং তার কিছু বন্ধুদের সাথে দেখা করে আর তাদের কাছ থেকে কয়েকটি বোম নিয়ে সে সেখান থেকে চলে যায়। তারপরে দেখি তারা হাসপাতালে গিয়েছে। হাসপাতালে গিয়ে তেসাং হাসপাতালে ঢুকেই সবার প্রথমে কয়েকটি বোম ব্লাস্ট করায়। এতে আর্মিরা বেশ ভয় পেয়ে যায়, তারা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। তেসাং হাসপাতালে ঢুকে আর চায়ককে সেখান থেকে নিয়ে চলে যায়। যাওয়ার আগে সে হাসপাতালটিতে বোম ব্লাস্ট করে দেয়। তো এই বোম ব্লাস্টে আমরা কোথাও ক্রিয়েচারটিকে জ্বলতে দেখি না, তার মানে সেই ক্রিয়েচারটি এখনও বেঁচে আছে আর সে এখন পুরো শহরের সামনে খোলা হয়ে ঘুরছে। এরপরে আমরা দেখি তেসাংয়ের কাছে সেই বাচ্চা ছেলেটি আসে আর বাচ্চা ছেলেটি তাকে একটি বাক্স দেয়, কিন্তু সেই সময় সেখানে লেডি দামায়োকা চলে আসে আর বলে, তুমি কি বুঝতে পারো না যে আমি তোমাকে ভালোবাসি? তুমি কেন চায়ংয়ের পেছনে ঘুরছো? তাছাড়া ও তো খুনি, ও অলরেডি ডাক্তারকে খুন করেছে। তখন তেসাং বলে, আপনি অলরেডি এই হাসপাতালের ভিতরে কি চালাচ্ছিলেন আমি জানি, তাছাড়া আপনি অদ্ভুত ক্রিয়েচার তৈরি করছিলেন, মানুষদেরকে বাধ্য করছিলেন, আমি আপনার সাথে কখনোই থাকবো না। এই সময় সেই ক্রিয়েচারটিও সেখানে চলে আসে। সে যেহেতু তার মেয়েকে চিনতে পেরেছে, তাই সে তার মেয়েকে বাঁচানোর জন্য সমস্ত আর্মিদেরকে মারতে থাকে। লেডি দামায়োকা সেখান থেকে যা হোক করে পালিয়ে যায়, কিন্তু সেই সময় চারটি শত্রু ভেবে তেসাংয়ের উপরে আক্রমণ করে আর তেসাংকে বাঁচানোর জন্য চায়ং সামনে চলে আসে। আর চায়ং তার মাকে বলে, মা আমি ওকে ভালোবাসি, কিন্তু এটাতে অনেক দেরি হয়ে গিয়েছিল,
যেহেতু তেসাংকে বাঁচানোর জন্য চায়ং সামনে চলে আসে, তাই চায়ং মারা যায়। পরে আমাদেরকে একটি দৃশ্য দেখানো হয় শহরের সমস্ত বড় বড় লোকেরা, বিশেষ করে জাপানি লোকেরা একটি চার্চে উপস্থিত হয়েছিল। সেখানে লেডি দামায়াকেও ছিল। সেই সময় একটি লোক এসে তার হাতে একটি খাম দেয়, আর সেই খামে লেখা ছিল লাস্টবারের মতো দেখা। সেই চিঠিটি পড়ে সঙ্গে সঙ্গে লেডি দামায়াকা সেখান থেকে উঠে চলে আসে, আর কয়েক মিনিটের মধ্যে চার্চটি বাস্ট করে যায়। আমরা জানতে পারি এটি তেসাংয়ের প্ল্যান ছিল। এর ফলে সে জাপানে অনেক বড় বড় লোককে একসাথে মেরে ফেলেছে। এরপরে আমাদেরকে দেখানো হয় সেই আর্মি চিফ আর কমিশনারের গার্লফ্রেন্ডকে। তারা একটি রুমে বসে কথা বলছে, আর শেষে আমাদের একটি দৃশ্য দেখানো হয় চায়ং আর তার মা একটি জলে ডুবে যাচ্ছে, আর তার মা নিজের শরীর থেকে সেই নানজিনটি বার করে তার মেয়ের শরীরে ঢুকিয়ে দিয়েছে। এইভাবেই এই গংসং ক্রিয়েচারের ফার্স্ট পার্ট শেষ হয়। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। আজকের মতো আসি।